তাহলে খুব বেশি গরম পানীয় খাওয়া যাবে না এবং ঠান্ডা পানীয় খাওয়া যাবে না। ঠান্ডা পানির আরেকটা ক্ষতি হচ্ছে, আপনি যখন ঠান্ডা পানি খাবেন তখন আপনার নাড়ি অর্থাৎ ইন্টেস্টাইন তারা কান্না করবে, তারা চুপসে যাবে, অর্থাৎ তারা চুপসে যাবে। এটাই তাদের জন্য বিপদ। তাদের কান্না আমরা দেখি না, তাদের কান্না আমরা দেখি না। যেমন ওই যে কবি বলেছেন, পাহাড়ের ঝর্ণা দেখে তোমরা তাকে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, কিন্তু ওর কান্নাটা আমরা বুঝি না। আমাদের চোখ দিয়ে যে পানিটা পড়ে এটাই হচ্ছে ঝর্ণা, অর্থাৎ ওখানে দুঃখ পেলেই আমাদের চোখ দিয়ে পানি পড়ে। ঠান্ডা পানি খাবেন, দুঃখ পাবে। খুব বেশি গরম পানি খাবেন, দুঃখ পাবে। আপনি যে মাত্রাই খাবেন ওটা কো টেম্পারেচার হবে। সুতরাং এখানে 37 ডিগ্রি তাপমাত্রা পরিমাণ, অর্থাৎ কুসুম গরম যেটাকে বলে, ওইরকম 2 গ্লাস পানি দিয়ে আমরা যখন শুরু করি তখন আমাদের ভিতরের যে ইন্টেস্টাইন আছে বা বিভিন্ন অর্গানগুলো আছে এগুলা স্টিমুলেট হয়, এগুলা এনলার্জ হয়, এগুলা মোটামুটি একেবারে রিল্যাক্স হয়ে যায়। তার সাথে অবশ্য আমি এরকম 2টা বড়ি, এগুলো আমি নিজে তৈরি করি, এগুলা মার্কেটে পাওয়া যায় না। একটা হলুদ আর একটা নিমের বড়ি, এটা আমি খাই। এটার উপকারিতা হচ্ছে, হলুদ আর নিম, নিমের বিশেষত্ব হলো এটা যখন হলুদের সাথে একত্র হবে তখন আমাদের বৃহদান্তে কিছু পরজীবী থাকে। বৃহদান্ত বোঝেন? আমাদের কোলন, আমাদের বৃহদান্তে কিছু পরজীবী থাকে। এই পরজীবীগুলো, নিম এবং হলুদের এমন গুণ আছে, এমন গুণ আছে আমাদেরকে, আমাদের শক্তিকে এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যেতে পারে। আমাদের যে শুক্রাণু আছে এই শুক্রাণুকে ভাঙতে পারে নিম এবং হলুদের সংমিশ্রণ। আপনারা বুঝতে হইলে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করেন। শুক্রাণু বোঝেন তো? আমাদের শুক্রাণুকে ভাঙতে পারে। শুক্রাণু ভাঙলে কি হয় জানেন? বলছি না আমাদের শরীরে 40 ট্রিলিয়ন সেল আছে। এই সেলগুলাতে ওই শুক্রাণুগুলো যখন আমাদের সেলে যাবে, সেলকে আবৃত্ত করে ফেলবে, তখন মানুষ হবে একটা শক্তিশালী মানুষ, সে হবে একটা সুপারম্যান। তার বয়স 90 হইল, তার কাছে লাগবে 26 বছর। তার বয়স 100 হইলে, আমাদের ডিএনএতে হায়াত লেখা আছে 140। আমরা যখন জন্মগ্রহণ করি তখন ডিএনএতে আমাদের হায়াত লেখা থাকে 140। আমি একটু বুঝিয়ে বলছি। আমাদের যে প্রোটোপ্লাজম আছে আমাদের কোষে, এখানে 23 জোড়া ক্রোমোজোম আছে এবং সেখানে 23 জোড়া লেন্স আছে। এই লেন্সটার নাম হচ্ছে টেলোমিয়ার। এটার নাম হচ্ছে টেলোমিয়ার। আমি সামান্য একটু ব্যাখ্যা দিচ্ছি টেলোমিয়ারের। ওই টেলোমিয়ারটাই হচ্ছে ওটার বয়স হচ্ছে 140 বছর। এটা আস্তে 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 যেদিন ক্ষয় হয়ে যাবে সেদিন আপনার আমার মৃত্যু হবে। এজন্য বিজ্ঞানীরা পরীক্ষা করে বলে না যে মানুষের হায়াত এত আছে, এটা কিন্তু বলতে পারে ওই টেলোমিয়ারকে পরীক্ষা করে। এটা আমাদের ওই ক্রোমোজোমের ওখানে যে লিস্টটা আছে ওটাই হচ্ছে টেলোমিয়ার। দেখেন এই টেলোমিয়ারকে অতিক্রম করেছে কারা জানেন? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 150 বছর বেঁচে ছিলেন। টেলোমিয়ারের মানে তার দৈর্ঘ্যকে সে অতিক্রম করে গেছেন। কি দিয়ে? তার সাধনা দিয়ে, ধ্যান দিয়ে। তিনি 2 বার তার হুজ্জা থেকে বেরোতেন। কয়বার? মাত্র 2 বার। 2 বার খাইতেন একদিনে। বাবা লোকনাথ 160 বছর বেঁচে ছিলেন। তারা টেলোমিয়ারের দৈর্ঘ্যকে অতিক্রম করে চলে গেছেন, অতিক্রম করে চলে গেছেন। এখন আমরা পারি না কেন? আমরা কেন পারি না? অর্থাৎ ওই যে বললাম আমাদের সৃষ্টিটা হয়েছে ন্যাচারালি। আল্লাহ আমাদেরকে প্রাকৃতিকভাবে সৃষ্টি করেছেন, নাকি আমরা কৃত্রিমভাবে সৃষ্টি হয়েছি? আমরা কি কোনো নলে সৃষ্টি হয়েছি যেটা নল দ্বারা এখন মানুষ সৃষ্টি করে? ওইরকম সৃষ্টি আমাদের হয়নি। আমরা
ন্যাচারালি সৃষ্টি হয়েছি, আল্লাহ আমাকে সেভাবে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেই নেচারের সাথে নেই। কেন নেই? নেচারে পিৎজা নাই, নেচারে বার্গার নাই, নেচারে কোল্ড ড্রিঙ্ক নাই, আছে? এসব কিছুই নেচারে নাই, অথচ সেগুলো আমরা খাচ্ছি দাচ্ছি। হ্যাঁ, এই জন্য নেচার আমাদেরকে ঝেড়ে ফেলেছে। যেখানে আমাদের বয়স 140 বছর, আমাদের কিডনি আছে না, কিডনিতে 7 লক্ষ করে 14 লক্ষ নেফ্রন রয়েছে। নেফ্রন হচ্ছে চিকন সুতার মতো, যেটার সাহায্যে ওই ব্লাড এবং আমাদের শরীরের অন্যান্য রসগুলো পিউরিফাই করে বজ্রটা বের করা হয়, যার মাধ্যমে সেটা হচ্ছে নেফ্রন। এরকম 14 লক্ষ নেফ্রন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 14 লক্ষ। দেখেন, এই 14 লক্ষ নেফ্রন যখন বুঝে শেষ হয়ে যায়, এরপরে আমরা 50 বছর 60 বছর বয়সে ডায়ালিসিস শুরু করি, ঠিক কিনা? কিন্তু কেন? আপনাকে তো 140 বছর হায়াত দিয়েছে, তত সেই পর্যন্ত তো এগুলা যাওয়ার কথা, কিন্তু যাবে না। কেন যাবে না? আপনার বাচ্চার বয়স 2 বছর, 2 বছর বয়সে সাপোজ ওর প্রোটিন লাগবে 6 গ্রাম, আপনি একটা মুরগির লেগ পিস খাওয়ালেন, ওতেই প্রোটিন আছে 25 গ্রাম। ওভার খাওয়ালেন কতটুকু? 19 গ্রাম। শুধু এক বেলার কথা বলছি, এরকম বিভিন্ন বেলায় দেখা যায় 50 গ্রাম, 60 গ্রাম, 100 গ্রাম প্রোটিন তাকে খাওয়াচ্ছে আজকালকার দিনে, যা দেখা যাচ্ছে। এর ফলে তার বিভিন্ন অর্গানগুলো বড় হয়ে যাচ্ছে। খুব ছোটবেলায় দেখেন না বাচ্চারা মোটা হয়ে যায়, হ্যাঁ, অর্গানগুলো তার বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আমাদের এই বজ্রগুলো নিষ্কাশন করতে যে ওখানে নেফ্রনগুলো আস্তে 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 বুঝে যায়, এবং অনেক টক্সিক পদার্থ আমাদের ভিতরে প্রবেশ করে বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে। যেমন যে খাবার দাবারগুলো আর্টিফিশিয়াল। এই প্রসঙ্গে আমি বলছি, 1970 সালে আমি 3য় শ্রেণীতে পড়ি, তখন একটা বন্যা হয়েছিল, একটা সাইক্লোন হয়েছিল, তখন 10 লক্ষ লোক মারা যায় ওই সাইক্লোনে, 1970 সালে। ওই সাইক্লোনের পরে সারা পৃথিবী থেকে সাহায্য আসা শুরু হয়। তখন প্রচুর পরিমাণে আটা, গম, দুধ এসব কিছু মানুষকে রিলিফ হিসাবে দেয়। হাতিয়া, সন্দ্বীপ, চরবাটা, রামগতি, ভোলা এ সমস্ত অঞ্চলে প্রায় 10 লক্ষ লোক মারা গেছে। আপনারা হয়তো যারা একটু বয়স্ক তারা জানেন বিষয়টা। তখনকার রুটিগুলো আমরা যখন খাইতাম, ওটা গন্ধ লাগতো, খাইতে পারতাম না। কিন্তু 79 সালে কি হলো, ওই গমটাকে জেনেটিক্যালি মডিফাইড করা হলো, যে মানুষ তো এটা খেতে চায় না, এটা স্বাদ বাড়াতে হবে। যেমন আমাদের চালকে জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে না, দেখেন ইরি কিন্তু দিন দিন এটা কি হচ্ছে, মডিফাইড হচ্ছে, ইরি বিরি মডিফাইড হচ্ছে না, গবেষণার ফলে নতুন 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 প্রজাতি আবিষ্কার করছে। এরকম জেনেটিক্যালি পরিবর্তন করা হয়েছে। ওই পরিবর্তনের ফলে গমের তৈরি ময়দা, গমের তৈরি যত জিনিস আছে, আটা, সব কিছু খুব সুস্বাদু হয়ে গেছে। পরিণামটা কি হয়েছে? আমরা তো চিনি সম্পর্কে সবাই জানি, চিনি হচ্ছে একটা কেমিক্যাল। চিনির সুগার হচ্ছে 69 ডিগ্রি, আর গম বা আটা বা ময়দার সুগার হচ্ছে 72 ডিগ্রি। কি বুঝলেন? মানে চিনির চেয়ে গম বা আটার বা ময়দার সুগার 3 ডিগ্রি বেশি। এখন আপনি চিনি খাবেন না গম খাবেন না আটা খাবেন, এটা আমরা জানি না। অর্থাৎ আমরা অজ্ঞ, আমরা অনেক কিছুই জানি না। আমরা যে লেখাপড়া করেছি এটা আমাদের জীবনের সাথে সম্পর্কিত না। আমি পদার্থ বিজ্ঞানে মাস্টার্স নিয়েছি, আমি ব্যাংকের ম্যানেজার, ঠিক কিনা? আমি ইঞ্জিনিয়ার, কিন্তু দেখেন আমি পরিবেশ মন্ত্রণালয়ে চাকরি করি, অথচ আমি নেভাল আর্কিটেক্ট। অর্থাৎ আমাদের জীবনের সাথে সঙ্গতিহীন লেখাপড়া আমরা করছি। এই দেহটাই শুধু আমার। আপনি একটা চিন্তা করেন, আপনার স্ত্রী আপনার থেকে আলাদা হইতে পারে, ছেলে মেয়েরা আপনাকে ছেড়ে যেতে পারে, অবশ্যই পারে। আপনার স্ত্রী ছেড়ে যেতে পারে, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কাছে থাকবে না, সবাই আপনার পর। আপনি একটু অসুস্থ হন, ধরাশায়ী হন, কিন্তু দেহটা আপনার।
দেহটা কার? আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি যদি সুস্থ না থাকেন, আপনার দেহ যদি সুস্থ না থাকে, আপনার যদি ফিটনেস না থাকে, আপনি এগুলো এনজয় করবেন কিভাবে? এগুলো এনজয় করার কোনো ব্যবস্থা আছে? নাই। আপনি মরে গেলেন, সবকিছু শেষ। এত কিছু করলেন, হাজার হাজার কোটি টাকা, কত সংগ্রাম, কত যুদ্ধ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, হ্যাঁ, সব কিছুকে পরাজিত করে, হ্যাঁ, আমি চাই একটু টপে উঠার জন্য, কিন্তু আমি তো আমার শরীরকে টপে নেওয়ার চিন্তা করতেছি না। আমার এটা যদি সুস্থ থাকে, পৃথিবীর সব কিছুকে আমি জয় করতে পারবো, অর্থাৎ মানুষকে জয় করতে পারবো, আমার খাদ্য সামগ্রীকে জয় করতে পারবো, আমি সব কিছুকে এনজয় করতে পারবো যদি আমার দেহটা সুস্থ থাকে। এই সুস্থ থাকার জন্য আমাদেরকে কি করতে হবে সে কথাটাই আমি বলবো।